সো তোমাকে জল নিশ্চয়ই অ্যাডিকুয়েটলি খেতে হবে, তোমার শরীরের যে সল্ট ব্যালেন্স সেগুলো ঠিক করা, মেনলি ফ্রুটস আমি বলবো, অ্যান্ড মানে যাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের স্কিনের বন্ধু। আমি এটা ভেষজ, এটা খুব ভালো স্কিনের জন্য, এতে কোনো মানে কেমিক্যাল নেই, এটা একেবারে ভুল কথা। বয়স বাড়বে এটাই তো স্বাভাবিক, কিন্তু বয়স বাড়লেও চেহারা যে বয়সের ছাপ সেটা কি কোনোভাবে কিছুটা হলেও কমানো সম্ভব? আজকের দিনে আমাদের গড় আয়ু প্রত্যেকের অনেকটাই বেড়ে গেছে। এই দীর্ঘ সময় বাঁচার জন্য আমাদের কিন্তু বয়স বাড়লেও নিজের চেহারাতে তারুণ্যের ছাপ ধরে রাখার ইচ্ছা প্রবল। আর সেই কারণেই আমরা চাই নিজেদেরকে সুন্দর রাখতে। ত্বকের মধ্যে যে বলিরেখা, দাগ, ছোপ বা পিগমেন্টেশন, পাকা চুল, এগুলো আমাদের মনের মধ্যে ভীষণ আত্মবিশ্বাসের ঘাটতি ঘটায়। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করি যে কিভাবে আমরা একদম অল্প বয়সে যেমন ছিলাম সেরকমভাবেই উজ্জ্বল, তরুণ, সুন্দর থাকব। সেটা কিভাবে সম্ভব, এই বিষয় নিয়ে আজকে কথা বলতে আমি এসেছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডক্টর শ্রাবণী ঘোষ জোহাকে। নমস্কার ম্যাম। নমস্কার। ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ম্যাডাম, এটা প্রত্যেকেরই মনের একটা সুপ্ত ইচ্ছা, আমাদের বয়স যতই বাড়ুক কিন্তু আমাদের বুড়ো দেখতে লাগবে না। এবং যেহেতু আমরা এখন বেশি দিন বাঁচি, তো আমাদের বোধহয় এই চাহিদাটা আরও ধীরে ধীরে বেড়ে গেছে। তো এটা কি সত্যি সম্ভব হচ্ছে আজকের দিনে, যেহেতু বিজ্ঞান সব কিছুর দিকে এগিয়ে গেছে? অ্যান্টি এজিংটা কীভাবে আমরা এই নিয়ে কথা বলতে পারি? আমরা সাধারণভাবে রেগুলার মানুষদের ক্ষেত্রে যেগুলো বলতে পারি, যে একটা বেসিক স্কিন কেয়ারের অধিকার সবার আছে। সো বেসিক স্কিন কেয়ারটা কি? বেসিক স্কিন কেয়ার হচ্ছে তোমাকে রোজ চামড়াটা পরিষ্কার করতে হবে, তোমাকে চামড়াটা ময়শ্চারাইজ করতে হবে এবং প্রোটেক্ট করতে হবে, এবং বয়স বাড়ার সাথে সাথে তোমাকে কিছু কিছু অ্যাডিটিভ কিছু লাগাতে হবে, সেরাম হোক বা পেপটাইড হোক বা রেটিনল হোক, যেগুলো নাকি চামড়ার স্বাস্থ্যটাকে ভালো রাখবে। এবার প্রশ্নটা হচ্ছে কখন থেকে আমরা শুরু করব। আমরা আজকাল অনেক ছোট বাচ্চাদের দেখি 15-16 বছরে তারা সমস্ত স্কিন কেয়ার রুটিন শুরু করে দিয়েছে। আমার মনে হয় এটা বাড়াবাড়ি। 25 বছর প্রবলি উইল বি দ্য আইডিয়াল এজ, যখন আমরা নিজের সম্বন্ধে একটু সচেতনতা শুরু করতে পারি। এবং অ্যান্টি এজিং ট্রিটমেন্ট মানে বেসিক্যালি রেটিনল লাগানো, এটা 25-এর, কেন বলছি 25, কারণ 25-এর পর থেকে বোধহয় অল্প করে হলেও শুরু হয়ে যায় আমাদের স্কিনের যে এজিং প্রসেসটা। এজিং প্রসেসটা মানেটা কি? মানে আমাদের চামড়ার লেয়ারগুলো যদি দেখো, এখানে এটা হচ্ছে ওপরের ত্বক আর এটা হচ্ছে আমাদের ডার্মিস। তো বেশিরভাগ চেঞ্জেসগুলো কিন্তু আমাদের এই ডার্মিসের ক্ষেত্রে হয়, এবং সাবডার্মাল রিজনে, যেটা নাকি আমাদের বয়সটা, মানে চামড়ার বয়সটাকে বাড়িয়ে দেয়। এই আমাদের ডার্মিসের নিচে থাকে কোলাজেন, ইলাস্টিন টিস্যু, যেটা নাকি সাপোর্ট করছে আমাদের চামড়াটাকে। বয়সের সাথে সাথে এই সব টিস্যুগুলো কিন্তু ভাঙতে থাকে, ভেঙে তখন সাপোর্টটা কমে যাচ্ছে, চামড়াটা স্যাগ হচ্ছে। এছাড়াও মানে কেন আমরা সানস্ক্রিন লাগাতে বলি? আলট্রাভায়োলেট রশ্মির সাহায্যে আমাদের এই এপিডার্মিস দিয়ে আমাদের আলট্রাভায়োলেট রশ্মিগুলো আমাদের চামড়াকে ড্যামেজ করে। অতিবেগুনি রশ্মিগুলো হচ্ছে কিছু কিছু কেমিক্যাল তৈরি করে আমাদের চামড়ার ভেতরে, যেটা নাকি আবার এই এজিং প্রসেসটাকে অ্যাগ্রাভেট করে। সো প্রথম পার্ট হচ্ছে আমরা যদি সানস্ক্রিন ইউজ করি, সেটাকে আমরা কিছুটা করলাম। আমাদেরকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, কারণ আমাদের যে চামড়ার ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটাও নষ্ট হতে থাকে আস্তে আস্তে। ময়শ্চারাইজার ইউজ করলে আমরা সেই ব্যারিয়ারটাকে কিছুটা প্রোটেক্ট করতে পারছি। আর হচ্ছে প্রপার ক্লিনজিং। তুমি যদি রং কসমেটিক ইউজ করো, যেটা নাকি আমাদের ব্যারিয়ারটাকে ড্যামেজ করবে, সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো সেই ব্যারিয়ার ড্যামেজ করবে সেরকম জিনিস আমরা যদি, এখন কত লোকে কত কিছু বাজারে ইউজ করে, কেউ বোঝে না যে এগুলো কতটা তাদের চামড়াটাকে ড্যামেজ করে দিচ্ছে। তো সেটার সম্বন্ধেও ওয়াকিবল হতে হবে। যাই আমি ফেসবুকে দেখছি সেটাই আমি লাগাতে শুরু করছি, দ্যাটস নট your skin care. You have to understand whether you're doing the right things for yourself. ঠিক আছে? সো আর রেটিনল ব্যবহারের কথা যেটা বললাম, যে রেটিনল হচ্ছে আমাদের এই ড্যামেজটাকে কিছুটা, মানে কি বলবো, প্রিভেন্ট করে। সবটা তো করতে পারে না, কিছুটা প্রিভেন্ট করে। সো এই বেসিক জিনিসগুলো সবাইকে বুঝতে হবে, যে
আমাকে চামড়াটাকে প্রোটেক্ট করতে হবে, ময়েশ্চারাইজ করতে হবে, এবং এই রেটিনল দিয়ে আমি আমার ইলাস্টিন কোলাজেনকে কিছুটা হেল্প করব। আজকাল যে পেপটাইডস যেগুলো পাওয়া যায়, বিভিন্ন সেরাম যেগুলো, পেপটাইডস হচ্ছে অ্যাক্টিভ এজেন্ট যেগুলো হচ্ছে আমাদের চামড়ার স্বাস্থ্যটাকে, বিভিন্ন ধরনের পেপটাইড আছে আজকাল, বোটক্স লাইক পেপটাইড আছে, সে সমস্ত কতটা বোটক্সের মতো কাজ করে সেটা আমি তর্কের মধ্যে গেলাম না, কিন্তু এগুলোর মধ্যে কিছু জিনিস আছে যেটা নাকি চামড়া ভালো করবে। সো ডেফিনেটলি এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের রেগুলার কেয়ারে ইনকর্পোরেট করতে পারি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নিউট্রিশন অ্যান্ড লাইফস্টাইল, এগুলোও কিন্তু আমাদের চামড়ার হেলথটাকে ডিটারমিন করে। শুধু লাগিয়ে যাব তা কিন্তু না, আমাদের ইনার হেলথ, আমাদের মেন্টাল হেলথ, আমাদের ফিজিক্যাল হেলথ, নিউট্রিশন অ্যান্ড স্ট্রেস, এই কটা জিনিসও কিন্তু ম্যাটার করবে তোমার স্কিন হেলথের উপরে। একদম। তো ম্যাডাম, যেটা আপনি বললেন ভীষণ ইম্পর্টেন্ট যে আমাদের লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিটস বোথ আর ইম্পর্টেন্ট, পাশাপাশি আমাদের স্লিপ। অ্যাবসলিউটলি। এই যে তিনটে জিনিসের কথা বললাম, মানে আমরা কোন ধরনের খাবার খাবো, এই ধরনের সমস্যা মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে 45-এর পর থেকে যাদের মনে হয় যে আমার এবার চেহারায় একটা বুলি রেখা আসছে, আমার চেহারায় বয়সের ছাপ পড়ছে, এবং তখন নানা রকম না ট্রায়াল অ্যান্ড এরার মেথড চলে, যে এটার পরে এটা, যেটা আপনি বললেন যে বিভিন্ন জিনিস দেখে সেটাকে নিজের ওপরে প্রয়োগ করা, এখানেই হয় সব থেকে বড় গণ্ডগোলটা। তো আপনি যদি এইখান থেকে একটু গাইডটা করে দেন। আচ্ছা দেখো, 45-এর পরে তুমি যদি এতদিন তোমার চামড়ার কোনো যত্ন না নিয়ে থাকো, দ্য ড্যামেজ হ্যাজ অলমোস্ট বিন ডান। সো তখন তুমি রোজ বোতল বোতল রেটিনল লাগিয়ে, বোতল বোতল পেপটাইড লাগিয়ে তুমি কিন্তু চামড়াকে রিকভার করতে পারবে না। সেজন্য প্রিভেনশন হচ্ছে দ্য বেস্ট ওয়ে। আর যখন একবার চেঞ্জ হয়ে গেছে তখন ডেফিনেটলি আরও বেশি চিকিৎসা লাগে। যেমন আমরা রেগুলার বেসিসে যেটা করি, আমরা লেজার টোনিং করি, লেজার রিসারফেসিং করি, এই সমস্ত এই চামড়ার যে কোলাজেনটাকে একটু স্টিমুলেট করার জন্য, সারফেসে যে চেঞ্জেসগুলো হয়, চামড়া ময়েশ্চার না পেয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে এখানে দেখো রিঙ্কলস পড়তে থাকে, কালো কালো ছোপ পড়ে, অ্যান্ড চামড়াটাকে খুব নির্জীব দেখায়, এবং ডেফিনেটলি চামড়াটা ফর্মনেসটা কমে যায়। এগুলো অলরেডি হ্যাজ টেকেন প্লেস। তো সেটাকে মলম দিয়ে পুরোটা রিভার্স করা ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জন্য তখন আমরা অ্যাডিশনাল তখন স্টিমুলেট করার চেষ্টা করি, আমরা লেজার করি, আমরা পিআরপি করি, মাইক্রোনিডলিং মানে আমরা চামড়াকে অনেক ইনজুরি করে তার যে রিবাউন্ড এফেক্টটা হচ্ছে, চামড়া তখন একটু স্টিমুলেটেড হয়, চামড়াকে একটু বেটার দেখায়, ইয়াঙ্গার দেখায়। তো তখন আমরা এই সমস্ত ট্রিটমেন্টগুলো করে কিছুটা রিভাইভ করার চেষ্টা করি। এছাড়া অবশ্যই আমরা আজকাল হাইলুরোনিক অ্যাসিড ইনজেক্ট করি চামড়ার নিচে হাইড্রেশনটাকে ঠিক করার জন্য, যেটাও নাকি চামড়াটাকে বেশ ফ্রেশ দেখাবে। বোটক্স আছে, যেগুলো রিঙ্কলস আছে সেগুলোকে সাময়িকভাবে কিছুটা ঠিক করে। তো এই সমস্ত জিনিস দিয়ে তখন আমাদেরকে অ্যাপিয়ারেন্সটাকে ঠিক করতে হয়। আর অবশ্যই ফিলার্স আছে, যাদের গালটাল বেশি ভেঙে যায় সে সমস্ত জায়গার জন্য ফিলার্সগুলো রয়েছে। সো এগুলো দিয়ে আমরা বাকিটা ম্যানেজ করার চেষ্টা করি, কিন্তু রিভার্স হয়ে যাবে সব। আর পিগমেন্ট হলে পরে ডেফিনেটলি পিগমেন্ট লেজার আছে, যেগুলো হচ্ছে পিগমেন্টেশনটাকে কিছুটা কন্ট্রোল করতে। এগুলো সবই চেষ্টা করা যায়, ইমপ্রুভ ডেফিনেটলি করা যায়, কিন্তু আমি কখনোই বলবো না 45কে 25 করে দেওয়া যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। একদম। ম্যাডাম, যে ট্রিটমেন্টগুলোর কথা আপনি বললেন সেগুলো কতদিন পর্যন্ত স্থায়ী হয়? না, কোনোটাই পার্মানেন্ট নয়, কারণ তোমার বুঝতে হবে বয়সটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস। সো তুমি একটা ট্রিটমেন্ট করে তুমি তাকে ঠিক করে দিলে ডোন্ট মানে এক্সপেক্ট করাও উচিত না। সেই জন্য এই ট্রিটমেন্টগুলো করতে হলে ডেফিনেটলি টাইম টু টাইম করেই জিনিসটাকে বেটার রাখা যায়। একটা করে দিলাম আর সব ঠিক হয়ে গেল এরকম কিন্তু নয়, কারণ তোমার বয়স তো বাড়ছে, তো তুমি যদি স্টিমুলেট না করো ওই জিনিসটা তো আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে যাবে। আর দ্বিতীয়ত যে ট্রিটমেন্টগুলোর কথা আপনি বললেন সেগুলো কি কোনো খারাপ সাইড এফেক্ট থাকে? ইউজুয়ালি পয়সা খরচা ছাড়া আর কোনো সাইড এফেক্ট আমি বলবো না। না, অনেকের ধারণা যে এগুলো থেকে কোনো খারাপ অসুখ বা ক্যান্সার এগুলো হয়, একটা মিথ আছে। আচ্ছা, তুমি যেটা বলে অনেকেই লেজার বললে একদম আটকে ওঠে। লেজার কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা আলোর রশ্মি যেটা নাকি স্টিমুলেট করে একটা পয়েন্টে দিয়ে সেইটাকে দিয়ে ট্রিট করা হচ্ছে, এবং সেই আলোর রশ্মির একটা ওয়েভলেন্থ আছে। সেই ওয়েভলেন্থটা হয় পিগমেন্ট মেলানিনকে ডাইরেক্ট করছে, হয় ব্লাড ভেসেলকে ডাইরেক্ট করছে, কিংবা জলটাকে ডাইরেক্ট করছে। এটা কিন্তু ওয়েভলেন্থ কিন্তু চাইলেই শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না।
আর লেজার করার জন্য ক্যান্সার হয়েছে এখনও পর্যন্ত কিন্তু এখনও কেস রিপোর্ট নেই। কেন ক্যান্সার হবে লেজার করার জন্য? লেজারটাও একটা পার্টিকুলার ওয়েভলেন্থ শুধু ওইটুকুকেই নষ্ট করছে, তো তার জন্য তো ক্যান্সার হওয়ার কোনো কারণ নেই। একদম। আরেকটা প্রশ্ন ম্যাম, যারা মেকআপ ব্যবহার করেন প্রতিদিন, সেই মেকআপ ব্যবহারের কারণে কি চেহারায় বয়সের ছাপ পড়ার একটা চান্সেস থাকে? না, মেকআপ ব্যবহার করলে বয়স পড়ে যাবে এটা ভুল কথা। আজকাল অনেক ভালো ভালো মেকআপ রয়েছে যেগুলোর মধ্যে সানস্ক্রিন রয়েছে, পেপটাইড রয়েছে, সেরাম রয়েছে, সো দে ময়েশ্চারাইজার রয়েছে, দে ডু টেক কেয়ার অফ স্কিন অ্যাজ ওয়েল। অনলি থিং আমি যেটা বলবো যে রোজ রাত্রে মেকআপটা যেন পরিষ্কার করা হয়, মেকআপ যেন চামড়ায় না থাকে। আফটার অল ইটস কেমিক্যাল, নট অনলি ইটস ক্লগিং দ্য পোর, it can get absorbed as well. কিছু chemical can get absorbed as well, and over the period of time কে বলতে পারে কতটা ক্ষতি করতে পারে। সেজন্য মেকআপ ডেফিনেটলি পরিষ্কার করে শোয়া উচিত। তাছাড়াও মেকআপ রেখে দিলে অনেক সময় ব্রণও বেশি হয়। সো ডেফিনেটলি মেকআপ, ভালো মেকআপের কোনো অসুবিধা নেই। যেগুলো পরীক্ষিত সেগুলোই ব্যবহার করুন। যেটাই দেখলাম বাজারে নিয়ে ইউজ করতে শুরু করলাম, প্রবাবলি দ্যাট ইজ নট রাইট। যেগুলো অনেক দিন ধরে বাজারে রয়েছে মোটামুটি মাল্টিন্যাশনাল কোম্পানি, সেগুলো কিন্তু একটা মিনিমাম পরীক্ষার মধ্যে দিয়ে আসে যে ওয়েদার সেফ অর নট। সো এইটুকুই আমার বক্তব্য, যে যাই বেরোলো ইনস্টাগ্রামে লাগাতে শুরু করলাম সেইটা করো না, যেটা বাজারে অনেক দিন রয়েছে ভালো ব্র্যান্ড সেগুলো করার চেষ্টা করো পারলে। একদম। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে ব্লিচ করা স্কিনে বা ফেশিয়াল করা, বিভিন্ন পার্লার ট্রিটমেন্ট নেওয়া, এগুলো কিন্তু অনেকেই করে থাকেন। তো এগুলোর কি ভালো খারাপ কোনো দিক আছে? দেখো, ইদানিং একটা অ্যাক্ট এসছে যে পার্লারে আমরা অনেক দেখেছি মানে কেমিক্যাল পিলিং করে, বোটক্স করে, ফিলার করে। এটা কিন্তু দে আর নট এন্টাইটেল টু ডু দিস, দে আর নট ট্রেন টু ডু দিস। যারা করছে তারা, এবং আইভি গ্লুটাথায়ন পর্যন্ত নেয়, তো এইগুলো কিন্তু একেবারেই বেআইনি, এবং এর যে কনসিকুয়েন্সেস পেশেন্টকে নিজেকেই ভুগতে হবে। তো এখানে একটা ল এসছে যে কসমেটিক ক্লিনিকগুলো কিন্তু এগুলো করতে পারে না, ঠিক আছে? সুতরাং আপনার ট্রিটমেন্ট আপনি কাকে দিয়ে করাচ্ছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুধু ফেশিয়াল করুন ঠিক আছে, সেটা কোনো ব্লিচিং করুন, এগুলো ঠিক আছে যেগুলো চামড়ার উপরে করা হচ্ছে, কিন্তু এনিথিং টু ডু উইচ ব্রিচেস ইয়োর স্কিন অর পেনিট্রেটস ইয়োর স্কিন, দ্যাট ইজ নট সেফ। কারণ তারা, ওদের যথেষ্ট মেডিকেল নলেজ নেই যে কোনটা সেফ কোনটা আনসেফ সেটা বোঝার জন্য। একদম। মূলত আমাদের ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য বা হাইড্রেশন প্রপার রাখার জন্য আপনি কয়েকটা খাবার এবং জলের পরিমাণের কথা বলুন, যেটা অ্যাটলিস্ট ঘরোয়া উপায়ে মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে। দেখো, যেটা আমি বললাম যে ইনার হেলথটা ম্যাটার করে, সো হাইড্রেশন তো নিশ্চয় দরকার। তুমি মানে গরমের মধ্যে রয়েছো, তুমি যদি ডিহাইড্রেটেড হচ্ছো, তুমি জল না খাও, হ্যাঁ জল খেলেই যে চামড়া অবধি সেই ময়েশ্চার তো না, ইট ইজ অ্যাবাউট হাইড্রেশন ফ্রম উইদিন। সো তোমাকে জল নিশ্চয়ই অ্যাডিকুয়েটলি খেতে হবে, তোমার শরীরের যে সল্ট ব্যালেন্স সেগুলো ঠিক রাখতে হবে। তুমি যদি বেশি ঘামো, তোমাকে দরকার হলে ইলেকট্রল খেতে হবে, সেই ব্যালেন্সগুলো দরকার, না তো মাসেল ক্র্যাম্পিং এই সমস্ত জিনিসগুলো হয়, সেটা সবাই জানে। খাবারের মধ্যে মানে স্কিন ফ্রেন্ডলি খাওয়ার আমি বলবো ফ্রুটস, মেনলি ফ্রুটস আমি বলবো, অ্যান্ড মানে যাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের স্কিনের বন্ধু, তো ডেফিনেটলি অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর নাটস, এই সমস্তগুলোতে সব ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে, দ্যাট ইজ অলসো গুড ফর ইয়োর স্কিন। সো আর অফকোর্স প্রোটিন, যে কোনো মানুষের নিউট্রিশনের জন্য মানে প্রপার প্রোটিন সোর্স দরকার। সো প্রপার প্রোটিন অ্যান্ড মানে ফ্যাটেরও দরকার আছে, কিন্তু দ্যাট শুড নট বি মানে অনেক। আর ইউজুয়ালি আমি বলি যে যেগুলো বেশি মিষ্টির জিনিস, সেই জিনিসগুলো বেশি অ্যাভয়েড করতে হবে, কারণ মিষ্টি, সুগার এগুলো কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে বেশি মিষ্টির জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে বলি। একেবারে একদম শেষে যে প্রশ্নটা করব, যে আজকে দিনে এই অ্যান্টি এজিংয়ের জন্য অনেকে অনেক রকম সমস্যা করেন বা অনেক রকম ভুল করে ফেলেন, তো সেই ভুলটা যাতে তারা আটকাতে পারেন, তাদের যদি আপনি একটা কিছু পরামর্শ দেন, যে এই যে আমি পার্লার ট্রিটমেন্টের কথা বললাম, উল্টোপাল্টা কসমেটিক্স যখন তখন কিনে সেটা লাগানোর কথা বললাম, তার জন্য তারা কি করতে পারে? না, যেটা আমি তোমাকে আগেই বললাম যে অলওয়েজ গুড আইডিয়া, তুমি যদি সত্যি সত্যি চাচ্ছ টু সি সাম ভিজিবল চেঞ্জেস, তোমার চামড়া খারাপ হয়ে গেছে, তুমি যদি সত্যি সত্যি সেটাকে একটু ঠিক করতে চাও,
it's always good idea to see a dermatologist rather than a beautician. Beautician বলবে ব্লিচ করুন, অমুক করুন, তমুক করুন, কিন্তু অনেস্টলি ডার্মাটোলজিস্ট ক্যান অ্যাকচুয়ালি আইডেন্টিফাই যে কী প্রবলেমের জন্য হচ্ছে এবং তোমাকে প্রপার সেটা গাইড করতে পারবে। সো নিজে নিজে ঠিক করাটা ইটস ডিফিকাল্ট, মানে যে কোনো লোকের নিজের কিছু হলে পরে সে আমি বুঝে যাব আমার এই হচ্ছে, সেটা তো খুবই ডিফিকাল্ট। সেই জন্য ডেফিনেটলি ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে যাতে একটা প্রপার গাইডেন্স হতে পারে। আর কসমেটিক গাইডেন্সটাও দেখো ওরমভাবে ব্রডলি দেওয়াটা মুশকিল, যেটা আমি আবারও বলবো যে মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো অনেক দিন ধরে রয়েছে, যেগুলো একটা বেসিক টেস্টের মধ্যে দিয়ে যায়, তার মানে সেটা একটা সেফটি স্ট্যান্ডার্ড আছে, সেইগুলোকে আমি ব্যবহার করতে বলবো। যেগুলো পরীক্ষিত নয়, আমি এটা ভেষজ, এটা খুব ভালো স্কিনের জন্য, এতে কোনো মানে কেমিক্যাল নেই, এটা একেবারে ভুল কথা। কোনো জিনিস কেমিক্যাল ছাড়া তো হয় না, ভেষজ হলে তো আরও তো একটা কেমিক্যাল স্ট্রাকচার থাকে, এটা পেশেন্টরা বোঝে না, বলে ওটা তো কেমিক্যাল ফ্রি। দের ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড উইচ ইজ নট মেড অফ আ কেমিক্যাল স্ট্রাকচার, এভরিথিং ইজ মেড অফ কেমিক্যাল স্ট্রাকচার। লোকে বলছে বলে সেটা তারা বিশ্বাস করে ভাবে যে কেমিক্যাল নেই, তা তো নয়। প্রত্যেকটা জিনিসেরই এফেক্ট আছে, সাইড এফেক্ট রয়েছে। হ্যাঁ, আমরা যেটা জানি নোন এনিমি ইজ বেটার দেন আননোন এনিমি, তাই তো? তো যেগুলো পরীক্ষিত জানা গেছে যে এটা একটা সাইড এফেক্ট হতে পারে, ডেফিনেটলি আমরা তাকে বুঝে ব্যবহার করবো। আর যেটা আমরা জানি না তার মধ্যে কি আছে, সেই জিনিসটা তো আমিও বলতে পারবো না তার এফেক্টটা কী হবে। সেই জন্য আমি বলবো যেগুলো পরীক্ষিত কসমেটিক্স বাজারে আছে সেইগুলোই ব্যবহার করবো। তো ম্যাম এক্সারসাইজ কতটা গুরুত্বপূর্ণ তারুণ্য ধরে রাখার জন্য? এক্সারসাইজ তো ওভারঅল তোমার বডি ফাংশনের জন্য খুবই দরকার, শুধু তারুণ্যের জন্য না, আমাদের ওভারঅল স্বাস্থ্যের জন্য দরকার। আমাদের ওভারঅল স্বাস্থ্য যখন ভালো থাকবে তখন তোমার তারুণ্যটাও বজায় রাখা যাবে। সো ডেফিনেটলি যারা বেশি এক্সারসাইজ করে এবং নিজেদের ওয়েটটাকে মেনটেন করে, ঠিকমতো খায়, তাদের তারুণ্য ধরে রাখাটা অনেক বেশি সহজ রাদার দেন যারা খালি বসে বসে খাচ্ছে আর ওজন বাড়াচ্ছে তাদের থেকে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। তো দর্শক বন্ধুরা, আমরা একটা কথা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমরা রিভার্স করতে পারি না, কিন্তু আমরা ডিলে করতে পারি। আর যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই তারুণ্য ধরে রাখার জন্য আমরা অনেক সময় খুব অধৈর্য হয়ে পড়ি, আর এই অধৈর্যের কারণে আমরা সামনে যেটা দেখি সেটাকেই মনে করি এটাই বোধহয় আমার জন্য একদম সঠিক, কিন্তু না। এতটা দ্রুত সিদ্ধান্ত না নিয়ে যদি আপনার মনে হয় যে আপনার ত্বকের কোনো সমস্যা হচ্ছে, আমি বলবো অবশ্যই আপনারা একজন সঠিক ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ করে সঠিক কসমেটিক্সটা বেছে নিন, যেটা কিন্তু আপনার তারুণ্যের পাশাপাশি সুরক্ষাও দেবে আপনাকে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।